সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ খান। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনি। আজ আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। এর মধ্যে একটি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে বা কোন সময় হবে বা এই নির্বাচনে কারা অংশ নিতে পারবে, এই বিষয় সংশ্লিষ্ট একটি সংবাদ আমাদের হাতে রয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আজকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, সে বিষয়ে আলোচনা শুনবো। এর বাইরেও আরেকটি সংবাদ আমাদের হাতে রয়েছে, সেটি হচ্ছে ভোটের দাবিতে শিগগিরই মাঠে নামছে বিএনপি। যদিও প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং তার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের চিন্তা ভাবনা করছেন এবং সেই অনুযায়ী আসলে নির্বাচন কমিশন সহ সরকারের সকল প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে নির্দিষ্ট তারিখ না দেয়ায় এক ধরনের ধূম্রজালের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই তারিখটি নিশ্চিত করবার ব্যাপারে তাগিদ রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। আমিরুল ইসলাম কাগজি, প্রধান নির্বাচন কমিশনার আজকে একটি আলোচনা সভায় সাংবাদিকদের জানিয়েছেন যে সময় আসলে দেখা যাবে কোন দলের নিবন্ধন থাকে আর কোন দলের নিবন্ধন থাকবে না, এবং আগামী নির্বাচনে নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলই অংশ নেবে এবং এই সবগুলো রাজনৈতিক দলকে নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের চিন্তা করছে নির্বাচন কমিশন। আপনি আসলে কি মনে করেন, এর মাধ্যমে আসলে বাংলাদেশের যে বহুল প্রতীক্ষিত যে গণতন্ত্র, যার জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে এবং রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই স্পিরিট কি আসলে লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধার সৃষ্টি হচ্ছে কিনা? যদি বাধার সৃষ্টি হয়েই থাকে, সেটা কোন ধরনের বাধা, এবং রাজনৈতিক দলগুলো চাচ্ছে স্পষ্ট করে তারিখ, বিষয়টি আসলে কিভাবে আপনি মূল্যায়ন করেন? ধন্যবাদ সাইদ খান, ধন্যবাদ চ্যানেল জেডের দর্শকদের। গত 15-16 বছর ধরে কিন্তু এদেশের মানুষ ঠিকভাবে ভোট দিতে পারছে না। তাদের ভোটের অধিকারটা হরণ করা হয়েছে। তো ভোটের অধিকার হরণ করা হয়েছে একটি রাজনৈতিক দলের একেবারে ইচ্ছা অনিচ্ছা সবকিছু মিলিয়ে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট যে সরকার শেখ হাসিনা নিজে তার ক্ষমতা প্রলম্বিত করার জন্যে নির্বাচনী প্রক্রিয়াটা এমনভাবে নিয়ে আসছে। প্রথমেই সংবিধান থেকে যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে সরিয়ে দেওয়ার পর থেকে আর কিন্তু জনগণ ভোট দিতে পারছে না। এবং এই সময় যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা করলো, সেই আন্দোলনের সিংহভাগ ছাত্রছাত্রী, যাদের বয়স কিন্তু এখন এই 23, 24, 25 এইরকম হবে, তারা একবারও ভোট দিতে পারে নাই। তাদের 24 না, যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তারা কেউ কোনোদিন এখনো ভোট দিতে পারে নাই। তো এরাই ছিল এবারের যে আন্দোলন, সেই আন্দোলনের নিয়ামক শক্তি। তারা এখন একটা ভোট দিতে চায় এবং এমন একটা পরিবেশ চায় যে পরিবেশে তারা ভোট দিতে পারে। কিন্তু তারা তো কিছু সংস্কারও চায়। আচ্ছা, সংস্কার চায়। সংস্কার কিন্তু আসলে একদিনে একটা সংস্কার হয় না। সংস্কার একটা সব সময় কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়েই আগায় যেতে হবে। আজকে আমাদের এখানে বাংলাদেশের 1970 সালের নির্বাচন হয়েছে কি, একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে একটা নির্বাচন হয়েছে। আচ্ছা, সেই নির্বাচনের পরেই কিন্তু 1973 সালে যে নির্বাচনটা হলো, সেই সময় আরেকটা সিস্টেমে নির্বাচন হয়েছে। 1979 সালে যখন নির্বাচন হলো, তখন কিন্তু আবার আরেকটা পদ্ধতিতে আসলো। তা নির্বাচনের সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এরপরে 1990 সালে যে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাহলে নির্বাচনটা হয়েছে, কিন্তু এরপরে একটা একেবারে স্থায়ী কাঠামোতে নিয়ে আসা হলো তত্ত্বাবধায়ক সরকার। তো এগুলো তো সংস্কারের মধ্য দিয়ে হয়েছে। গত 53 বছর ধরেই কিন্তু আমাদের এই নির্বাচনী সংস্কারের মধ্যেই আছি। এখনো ক্লিয়ার আমরা বলতে পারি না যে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও কথা আছে, কিন্তু তারপরে কথা হলো যে এই নির্বাচন একটা সঠিক জায়গায় নিয়ে আসছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। তো এটা তো কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসকে আপনি একদিনেই শেষ করতে পারবেন, একদিনেই শুরু করতে পারবেন না।
এই যে সংস্কার, এতগুলো সংস্কার কমিটি করা হয়েছে, সংস্কার কমিটিগুলো এখনো পর্যন্ত তাদের রিপোর্ট পর্যন্ত জমা দিতে পারে নাই। ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত নাকি একটা টাইম দেওয়া হয়েছে, এর মধ্যেই তারা দিবে। কিন্তু দিলেই কি শেষ হয়ে যাবে? সংবিধান সংস্কার কমিটি আছে, তো সংবিধান সংস্কার কমিশন যেটা করা হয়েছে, সংবিধান সংস্কার করলেই কি আপনার এই যারা এখন করে দিচ্ছে এটাই কি গ্রহণযোগ্য হবে? এটা তো পার্লামেন্টে যেতে হবে। তা পার্লামেন্টে যেতে গেলেই তো আপনার একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনটা সঠিকভাবে হলো কিনা সেটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বিচার্য বিষয় এবং দেখার বিষয়। তো চিফ ইলেকশন কমিশনার কিন্তু ঠিকই বলে দিয়েছেন যে সময় বলে দেবে কোন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না। আর এটা তার দৃষ্টিকোণ থেকেই ঠিক আছে যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়েই কিন্তু নির্বাচন করতে চাচ্ছেন তিনি। তার দায়িত্বের কথা বলেছেন, এটা তার দায়িত্বের কথা বলেছেন। তিনি আরেকটি কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোড ম্যাপ ঘোষণা করেছেন, আর আদৌ কি কোনো রোড ম্যাপ ঘোষণা? না, রোড ম্যাপ ঘোষণা করেন নাই। আসলে একটা দুইটা কথা কিন্তু আমাদের এখানে খুব চাউর হচ্ছে। একটা একই সঙ্গে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার, তা আগে স্থানীয় সরকার কেন করতে যাচ্ছেন ওনারা? ওনাদের মধ্যে তো একটা সমস্যা এখন দেখাই যাচ্ছে যে এই দল মানে সরকার পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি তাদের রয়েছে, তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে, যে কারণে ঘাটতি তো একটা মানে এক ধরনের এই যেভাবে চলছে একেবারে ঢালাও কথা না, যেভাবে চলছে আসলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি একেবারেই আপনি বলতে পারেন নিয়ন্ত্রণে? আপনি কি বাজার শৃঙ্খলা বাহিনী যে পরিমাণ পলিটিসাইজ হয়েছে, যে পরিমাণ পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপরে তো আসলে একদিন প্রশাসনে আপনি কি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সেখানে যে দেখেছেন যে ফাইল পত্রগুলো কিভাবে চলাচল করছে কি করছে না, একেবারে স্থবির। আপনি যদি যান যে দেখে আসেন, সেখানে উপদেষ্টা একটা অর্ডার দিলে পরে সেইটা সচিব থেকে দেখা যায় যে কোনো না কোনো এক জায়গায় আটকে গেল। এইটা তো চলতে পারে না। আপনার উন্নয়ন কর্মসূচিগুলো যদি আপনি সঠিকভাবে না নেন তাহলে একটা দেশ চলবে কিভাবে? আপনার দেশ তো চলতে গেলে তার প্রাণ শক্তি কি? প্রাণ শক্তি হচ্ছে বিনিয়োগ, তারপরে এই যে বললাম আইন শৃঙ্খলা রক্ষা, তারপরে প্রশাসন সঠিকভাবে কাজ করতে হবে। সমস্ত অর্গান যখন কাজ করবে তখনই বলতে পারবেন যে আপনি এই দেশটা এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। নির্বাচন হয়ে গেলেই কি মানে গতিশীলতা? হ্যাঁ, খুব সাংঘাতিক ভাবে হবে। তার কারণ মানে ওভার দ্য নাইট তো আর এই পুলিশ প্রশাসন চেঞ্জ করা চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, এটা ঠিক। আমলাতন্ত্র ভেঙে না, আমলাতন্ত্রও ভাঙতে পারবেন না, কিছুই না, এটা ঠিক। কিন্তু এর পিছনে থাকবে কিন্তু একটি বড় রাজনৈতিক শক্তি। যেমন প্রত্যেক সেই রাজনীতি তো গত 17 বছর বা তারও বেশি সময় ধরে এই বাংলাদেশটাকে ভেঙে চুরে সেই কাজটাই যে করেছে তারা, দলীয়করণ করে ফেলছে পুরাপুরি ভাবে। এখন দলীয়করণের মধ্যে উঠতে হবে। নতুন একটি নির্বাচনের মাধ্যমে যদি নতুন একটি সরকার গঠন করে সেটি নিশ্চয়ই রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকার আসলে হুট করে রাতারাতি কি করে রাজনৈতিক সরকার আসবে? আপনি দেখেন বিগত দিনগুলোতে কি হয়েছে, রাজনৈতিক সরকার থাকার কারণে এখানে প্রশাসন যেমন দলীয়করণ হয়েছে, সবচেয়ে দলীয়করণ হয়েছে বিচার বিভাগ, যেখানে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচার পাওয়ার সেটাকে ধ্বংস করে দিয়েছে প্রাতিষ্ঠানিক হিসাবে। আচ্ছা, নির্বাচন কমিশনটাকে প্রাতিষ্ঠানিক মানে কাঠামো থেকে একেবারে বিলীন করে দিয়েছে। এগুলো হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে যেটা বুঝি আমরা, মানে একেবারে রাষ্ট্রের যে 3টা অর্গান, মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে বিচার বিভাগ, আর একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। এদেরকে যদি আপনি মানে স্বাধীনভাবে যদি কাজ করতে না দেন তাহলে আপনি নির্বাচনটা সঠিকভাবে হবে না। আপনি যদি বিচার বিভাগকে সঠিকভাবে কাজ করতে না দেন তাহলে জনগণ সঠিক বিচারটা পাবে না। ওই টেলিফোনের উপর নির্ভর করে সবকিছুই হবে। তো এই জায়গাগুলো তো ওভারনাইট হবে না, এটা ঠিক। কিন্তু ওভারনাইট এখন যারা নির্বাচন করবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, তাদের কিন্তু একটা এই যে প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স, বিগত সরকার যে কাজগুলো করেছে সেই কাজগুলো করলে যে জনগণ এটা মেনে নেবে না, এটা কিন্তু এই যারা পরবর্তী সরকার যারা আসবে তারা কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে পারবে। ফলে জনগণের পালস বুঝেই কিন্তু তাদেরকে কাজগুলো করতে হবে। সেই যে পালস বুঝতে, যে আপনি যে পালস কথা বললেন, জনগণের পালস বুঝে কাজ করতে হবে, সেই পালস বুঝবার মতো মিনিমাম কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? হ্যাঁ, অবশ্যই দেখি। কি দেখেন? আমি তো সাংঘাতিক ভাবে দেখি যে এখন রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, বিবৃতি, ধরন, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে।
আগে যেভাবে কথা বলা হতো আগের মতোই তো একদল আরেক দলকে বলছে যে একদল চাঁদাবাজ দূর হয়েছে, আরেক দল এইটা আপনি বলতে পারেন, কিন্তু এটাও কিন্তু এক ধরনের ঢালাও মন্তব্য আসছে। তারপরে কিছু কিছু জায়গায় হচ্ছে না, যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে আপা এবং ম্যাডাম মুক্ত বাংলাদেশ এরকম কথা যদি আসে, এবং তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে যারা এগুলো ছড়াচ্ছেন। হ্যাঁ, পরিচয় রয়েছে। সেক্ষেত্রে আপনি রাজনীতির গুণগত পরিবর্তন কোন জায়গায় দেখছেন? রাজনৈতিক গুণগত পরিবর্তন বলতে আপনার এখানে আমি বললাম তো, জনগণের অবস্থাটাকে আগে বুঝতে হবে, জনগণের পালসটা বুঝতেই হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা কি বুঝতে পারছে? হ্যাঁ, বুঝতে পারছে। আপনি ঢালাও ভাবে যে বলে দিলেন যে চাঁদাবাজির হাত বদল হয়েছে, তারপরে ওই টোল আদায়টাতে কোথায়, আমি কিন্তু সেটি বলা হচ্ছে, এটি বলা হচ্ছে, কিন্তু আপনি সুনির্দিষ্ট করে একটু বলেন যে এই জায়গায় হয়েছে, এই জায়গায় ব্যবস্থা নেওয়া হয়নি। একটা উদাহরণ দেন আপনি, যে আমার এই জায়গায় হয়েছে। সাপোজ আপনি বলে দেন যে আপনার ঢাকার অমুক অমুক জায়গায় হয়েছে, আপনার যেখানে হয়েছে ইসলামী ব্যাংকে হয়েছে, এটা দেখেন নাই আপনি? ইসলামী ব্যাংক এক হাতের থেকে আরেক বদল হয়েছে, এটা হয়েছে। তারপরে আপনার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে দুই একটা হাসপাতালও দখল বেদখল হয়েছে, এই কথাগুলো বলেন আপনি। তারপরে আপনি কি ম্যাডাম আর আপা মুক্ত হয়েছে তাই বলতে চাচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে মুক্ত কি মুক্ত হয়েছে? ম্যাডাম মুক্ত হয়েছে। ম্যাডাম মুক্ত তো ছিলই। ম্যাডামকে কোনোদিন কথা বলেছেন? এই যে গত 15 বছর ধরে কোনো কথা বলেছেন? ওনাকে যে মুহূর্ত থেকে একটি মিথ্যা বানোয়াট মামলায় সাজানো শাস্তি দেওয়া হলো, এরপর থেকে তিনি কিন্তু কোনো কথা বলেন নাই। তিনি রাষ্ট্রের আইন এবং সবকিছু মেনেই কিন্তু কথাবার্তা বলছেন, এবং পুরাপুরি তিনি অফ, কোনো কথাই বলেন নাই। যে মুহূর্ত থেকে তাকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হলো, সেই সময় থেকে তিনি কথা বলেছেন, এবং কোনো একটা কথার মধ্যে অশালীন কোনো কথা আপনি এখনো দেখেছেন? আমি একটা কথাও আমি কিন্তু পর্যন্ত দেখতে পাই। ইভেন ওই দলটির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পর্যন্ত যত কথা বলেছেন, যত বক্তব্য দিয়েছেন, আপনি দেখেন তো প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তিনি দেশবাসীকে বলেছেন যে আপনারা সংযত হবেন, এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি তার দলীয় নেতাকর্মীদের পর্যন্ত নির্দেশ দিয়েছেন। কোথাও যদি কোনো অনিয়ম বা কোথাও এরকম চাঁদাবাজি বা দখলবাজির কথা যদি খবর তার কানে একবার গিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কথা তিনি কারো কোনো কথা শোনেন, বহিষ্কার করেছেন দল থেকে, তাকে একেবারে সরিয়ে দিয়েছেন। তো এই উদ্যোগগুলো তো তিনি নিয়েছেন, এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ থাকলেও তখন আমরা বলেছি যে আওয়ামী লীগ যদি একটা একেবারে ন্যূনতম সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যদি করতো, তাহলে তারা জানে, আওয়ামী লীগ শেখ হাসিনা জানে কিন্তু যে ন্যূনতম সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, যে কারণে কখনোই নির্বাচন সঠিকভাবে দেয়নি। তো এইরকম একটি বড় রাজনৈতিক দল যার একেবারে শেকড় আছে গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে রয়েছে, তো সেই দলটার সবাইকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? তবুও যে সমস্ত খবরগুলো আসছে যারা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি অ্যাকশন নিচ্ছেন। তো এর বাইরে আপনি আর গুণগত পরিবর্তন, কি ধরনের গুণগত পরিবর্তন চান? এই গুণগত পরিবর্তন কি নির্বাচিত সরকারে আসবার পরে কোন দল ক্ষমতায় আসে সেটি জনগণ নির্ধারণ করবে। জনগণ তাদের যদি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, যাকে যোগ্য মনে করবে, যাকে দেশ চালানোর মতো সম্পন্ন মনে করবে, তাদেরকেই তারা বেছে নেবে। সেক্ষেত্রে আমরা এখনই বলতে পারছি না যে কারা সরকার গঠন করবে, কিন্তু এই যে গুণগত পরিবর্তনের কথা বললেন, এই পরিবর্তনের ধারাবাহিকতা থাকবে কিনা, সেরকম কোনো অ্যাটিটিউড দেখছেন কিনা? এবং আরেকটি বিষয় আমরা লিখলাম কাগজে, সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পরে এক ধরনের দাবি উঠেছিল যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করবার জন্য এবং এক ধরনের ভয়ের পরিবেশ, জনমনে এক ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি করবার জন্য, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এক ধরনের দলীয় প্রতিষ্ঠান হিসেবে দলীয় কার্যালয় বানানোর কারণে আওয়ামী লীগের নিবন্ধন চেয়েছিলেন। কিছু কিছু জায়গা থেকে নিবন্ধন এর দাবি তোলা হয়েছিল, এবং নির্বাচন কমিশনেও কিন্তু এরকম অভিযোগও পড়েছে, এবং আরো সংশ্লিষ্ট অনেক জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেই এই সমস্যার সমাধান সম্ভব, না অন্য কোনো পদ্ধতি আছে? আপনাকে নির্বাচনের মাঠে ছেড়ে দিলেই তো আপনি বুঝতে পারবেন কে নির্বাচন করবে, কে করতে পারবে না পারবে, এটা তো জনগণ নির্ধারণ করবে। তো এইটা আপনি আমি বা মানে বিচার বিভাগ বা নির্বাচন কমিশন
এটা সিদ্ধান্ত নিতে যাবে কেন আমি তো বুঝতে পারছি না। কারণ জনগণই সিদ্ধান্ত নিক, জনগণের উপরেই ছেড়ে দেন। জনগণ কাকে পছন্দ করবে, কাকে নির্ধারণ করবে, কাকে জয়ী করবে, এটা জনগণের উপরে ছেড়ে দেন। জনগণই যাদেরকে পছন্দ করবে তারাই হবে। কিন্তু সেই সন্ত্রাসের রাজত্ব যদি, সন্ত্রাসীপনা বা সেই কর্মকাণ্ড যদি আবার ভোটের মাঠ পর্যন্ত আপনি নিয়ে আসেন, সেক্ষেত্রে এই ভোটে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেটি আপনি নিশ্চয়তা দিতে পারেন না? এটা কেউ নিশ্চয়তা দিতে পারে না। আপনি যদি বলেন যে একেবারে বাতিল করে দিবেন, তাহলে বাতিল করে দেওয়ার পরও যে কি বলে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে না বা ভোটের মাঠে যে কোনো রকম অরাজকতা সৃষ্টি হবে না, সেই গ্যারান্টিও কি আপনি দিতে পারবেন? এই গ্যারান্টিও যেহেতু আপনি কেউ দিতে পারবে না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতেই পারবে না, কেউ দিতে পারবে না, তাহলে আমার উন্মুক্ত পরিবেশে নির্বাচন করতে সমস্যাটা কোথায়? সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের করণীয় কি করা উচিত? তাদের হাতে যে কাজটা আছে, যে তাদের হাতে এই পর্যন্ত মানে নির্বাচনের আগ পর্যন্ত যখন শিডিউল ঘোষণা করা হবে, যে সমস্ত রাজনৈতিক দলের নিবন্ধন আছে, সেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে। এর বাইরে যাওয়ার কি কোনো ক্ষমতা আছে? সংস্কারটা কোন জায়গায় করবে? সংস্কার কোনটুকু সংস্কার করা প্রয়োজন? কে সংস্কার? এখানে কি সংস্কার করছে? নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচন কমিশন সংস্কারের ওইখানে কি কোনো দাবি উঠছে? বা নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করে দেওয়া হয়েছে, তারা কি এই পর্যন্ত কি বলেছে যে এই রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে, এই রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে না? এটা কি বলেছে এরকম কিছু? আমার তো সংস্কারের কিছু নেই, রুটিন ওয়ার্ক করছে। এটা রুটিন ওয়ার্ক কি করছে? আমারও কাছে মনে হয়েছে যে এমন একজন মানুষকে দেওয়া হয়েছে যে রুটিন ওয়ার্কের বাইরে তেমন করার তো কিছুই দেখি না। এবং ওনাদের তো লেখালেখিও তো আমরা পড়ে দেখেছি। তো এখানে ওই গতানুগতিক ধারার বাইরে যে কোনো কিছু করছেন না। ওনারা বলছেন যে নির্বাচন, একটা সঠিক নির্বাচন করতে গেলে সঠিক ভোটার তালিকা তৈরি করতে হবে, তারপরে তার আইন, বিশেষ করে নির্বাচন কমিশন শক্তিশালী হয় কখন? যখন তার পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাট্টা থাকে। আমি যে কোনো বিচারে, যে কোনো আলোচনার মধ্যেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভারতের নির্বাচন, অনেক কিছুর মধ্যেও ভারতের নির্বাচন ব্যবস্থা এখনো কেন উন্নত, সেটার একমাত্রই কারণ নির্বাচন কমিশন যে অর্ডার দিবে সেই অর্ডার প্রশাসন মানতে বাধ্য। এইখানে কারো কিন্তু করার কিছু নেই। যদি প্রশাসন না মানে, তাহলে সেখানে তার পিছনে এসে দাঁড়ায় কিন্তু বিচার বিভাগ, বিচার ব্যবস্থা এসে দাঁড়ায়। নির্বাচন নিয়ে তো বিতর্ক হয়েছে, কিন্তু বিতর্ক হয়েছে কোথায়? আপনার বিতর্ক কিন্তু ওই যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে না। নির্বাচনে দেখা গেছে যে একজন এসপি কে সরাই দেওয়ার জন্য হয়তো নির্বাচন কমিশন বলল, কিন্তু ওইখানকার মুখ্যমন্ত্রী হয়তো বললো যে না, ওই চিফ কি বলে এসপি কে সরানো যাবে না, কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে না, ওই চিফ কি বলে ভোটও তো গত নির্বাচন স্বচ্ছ হয়েছে এরকম না। স্বচ্ছ ওরা, আপনি মোটা দাগে কিন্তু যদি বলেন স্বচ্ছ হয়েছে, আর যদি খুবই একেবারে যদি সূক্ষ্মাতি ভাবে যদি আপনি আলোচনা করেন, কিছু কিছু ত্রুটি তো থাকবেই। এটা একেবারেই কি মানুষ কি এই ত্রুটি মুক্ত হতে পারে? হয় না। তো মোটা দাগে বলতে হবে যে ভারতের নির্বাচনী ব্যবস্থা। সেক্ষেত্রে আপনার এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার যে স্বচ্ছ ভোটার তালিকা এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদের উপরে দেয়া রাইট, এবং নির্বাচন কমিশনের কিন্তু এই সাংবিধানিকভাবেই নির্বাচন কমিশনের উপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে যেদিন থেকে শিডিউল ঘোষণা করা হবে নির্বাচনে, জাতীয় নির্বাচনে, সেই দিন থেকে প্রশাসনের বদলি, নিয়োগ, যা কিছু হবে সব কিছু কিন্তু নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত করা হবে। আমাদের দেশে নির্বাচন কমিশনটাকে এমন ভাবে তৈরি করে রাখা হয়েছে, মানে দলীয় ভাবে নেওয়া হয়েছে, যে যখনই আপনার মনে থাকার কথা যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ইলেকশনের আগে, তখন হুদা কমিশন ছিল, আগে বলেছিলেন যে ওখানে নির্বাচন যদি সঠিকভাবে করতে হয় তাহলে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। উনি সেনাবাহিনী নিয়োগ করার একটা অর্ডারও দিয়েছিলেন, পরে সরকার ওটা চেঞ্জ করে দিল, বলে যে না, ওখানে সেনাবাহিনী নিয়োগ করা যাবে না। তাহলে নির্বাচন কমিশনের এই মানে আইনটা, তার এই ক্ষমতাটাকে এক্সারসাইজ করতে দেওয়া হয়নি কিন্তু কখনো। আমরা এখনো পর্যন্ত ওই কাজটা করতে দেয়নি। কিন্তু তিনটা সময় আমরা পেয়েছি। একটা যেমন 1990 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে, শাহাবুদ্দিন ছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, তিনি কিন্তু পুরা নির্বাচন কমিশনকে
ওই স্বাধীনতা দিয়েছিলেন। এরপরে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, সরকারগুলো এসেই কিন্তু নির্বাচন কমিশনকে সবচেয়ে স্বাধীনতা তার দিয়েছে। মানে আসলে রুটিন ওয়ার্কের বাইরে একেবারে মিনিমাম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অবশ্যই পক্ষে আপনি। এবং হ্যাঁ, এবং এটা না দিলে পরে এই সরকার কিন্তু মানে লেজে গোবরে করে ফেলবে, কাজ করতে পারবে না। এবং বিএনপি ইতিমধ্যে বিএনপি আসলে রাজপথে নামবার ঘোষণা দিয়েছেন যে তারা ফেব্রুয়ারি মার্চ নাগাদ বা এরকম কোন সময় দ্রুত নির্বাচনের দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামবেন। এটা তারা হয়তো নির্বাচনের একটা সঠিক সময় নির্ধারণ করতে চাচ্ছে। তার কারণ হলো চিফ অ্যাডভাইজারের যে বক্তব্য, সে বক্তব্য হচ্ছে যে 25শে ডিসেম্বর অথবা 26শে জুন নাগাদ, প্রথমার্ধ মানে জুন পর্যন্ত। তো এইটা একটা মানে অনেকটা ভেগ টার্মের মতো চলে আসছে। তো একটা ঘোষণা দিলেই হয়ে যায় যে আমরা ডিসেম্বরই বাদ দিলাম, 2025-এর ডিসেম্বর বাদ দিলাম, বলতে পারে যে ঠিক আছে 26শে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচনটা হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সঠিক পথেই এগোচ্ছে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমি বেঠিক বলবো না। এই বিশেষ করে সংস্কার, তারপরে ভোটের যে টাইম টেবিলটা দেওয়ার ক্ষেত্রে তারা যে ডিসেম্বর টু জুনের কথা বলছে, তো এটার কোনো একটা টাইমটাকে যদি একেবারে ক্লারিফাই করে দিয়ে দেয় যে জানুয়ারি, ফেব্রুয়ারি নাকি মার্চ, এটা বলে দিলেই পরে কিন্তু তাদের দায়িত্বটা শেষ হয়ে যায়। আর 2 নম্বর হলো যে দেশে যে ধরনের টুকটাক যে অস্থিতিশীলতা আছে, এগুলো থাকবে বলে আমার মনে হয় না। কেননা এই সরকারের উপরে এখন ইতিমধ্যেই আমাদের যারা রেমিটেন্স পাঠায় তারা কিন্তু সঠিকভাবেই পাঠাচ্ছে, এবং সরকারের রেমিটেন্স নির্ভর একটি রাষ্ট্র হতে পারে না, অভ্যন্তরীণ যোগান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে পোশাক রপ্তানিও কিন্তু বেশ ভালো বেড়েছে। এবং সেক্ষেত্রে এই যে রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্দোলনের কথা বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যৌক্তিক সংস্কারের কথা বলা হচ্ছে, দুইটি কিন্তু যৌক্তিক। সেক্ষেত্রে আপনি আসলে এই মাঝামাঝি জায়গা থেকে কিভাবে এই বিষয়টি বিশ্লেষণ করবেন? আমাদের যে নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির একটা ইন্টারভিউ করছিলেন আমাদের এই চিফ অ্যাডভাইজার। তো উনি পরিষ্কার করে বলছিলেন যে, নুরুল কবির প্রশ্নটা করছিল এইভাবে যে নির্বাচন কখন কিভাবে দিবেন সেটা তো ক্লিয়ার করছেন না। তো বলে যে হ্যাঁ ক্লিয়ার করবো, তবে এই ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে চাপ আছে কিনা। উনি বলছিলেন যে চাপ থাকলেই তো সুবিধা, চাপ যত বেশি থাকবে তত আমার এই নির্বাচনের বিষয়টি ক্লিয়ার করা আরো সহজ হবে। অর্থাৎ চাপ তো তিনিও চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তার মানে উভয় পক্ষ উইন-উইন সিচুয়েশনে আছে। হ্যাঁ, উইনিং সিচুয়েশনে আছে। জি, ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র সংস্কার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে পথে হাঁটছে, সেখানে জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এগুলো সমন্বয় ঘটিয়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সমাধানের পথে এগোবে এবং সেই সমাধানের পথ ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।